দিচ্ছি ম্যাম। হ্যালো। হ্যালো। জি ম্যাডাম, লাইভ চলে আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। Very good evening. কেমন আছো তোমরা? This is my first class. The topic of the discussion is antenatal part of the obstetric case. দেখি তোমরা কে কে এসেছো? আস্তে আস্তে জয়েন করছো নিশ্চয়ই। কুমুদিনীর কেউ এসেছো? সো আমরা আস্তে আস্তে করে শুরু করতে পারি। জি ম্যাডাম, অনেকেই চলে আসছে বা আসতেছে। ঠিক আছে, we are starting. History taking is very important. যখনই ওয়ার্ডে আসি মানে তুমি নাও, খুবই বিরক্ত লাগে আমাদের যে হিস্ট্রি নিতে বলছে, মানে হিস্ট্রি কি ভালো লাগে না, হিস্ট্রি এক একজন এসে এক এক ভাবে পড়িয়ে যায়। তা আমি আসলে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে করতে মনে হচ্ছে যে তোমাদের জন্য খুব সহজ ভাবে যতটুকু সম্ভব একটু বোঝানোর চেষ্টা করি। সো কিছু কথা স্টার্টিং এ বলে দিই রাখছি যে এটা খুব ইজি ওয়েতে আমাদেরকে হিস্ট্রিটা বলতে হবে, খুবই ইজি, যাতে করে যখন তুমি প্রেজেন্ট করবা তোমার এক্সামিনার যেন মানে শুনতে তার খুব ভালো লাগতে থাকে যে খুব সুন্দরভাবে বলছে, প্রেজেন্টেশন খুব সুন্দর হচ্ছে, ইংলিশ গুলা ভালো এবং খুব ইজি ওয়েতে শুনছি। অনেক কমপ্লিকেটেড করে নেগেটিভ ফাইন্ডিংস দিয়ে বলে সব সময় ভালো লাগে না, হয়তো কেউ কেউ অনেক পছন্দ করতে পারে। আর তোমরা অলরেডি জানো যে একটা অবস্টেট্রিক কেস আর একটা গাইনি কেস আমাদের যেটা নিতে হয় হাফ এন আওয়ার করে করে তোমরা সময় পাও। সো এই হাফ এন আওয়ারের মধ্যে কমপ্লিট হিস্ট্রিটা লিখে তোমাদেরকে আবার কমপ্লিটলি মুখস্থ করে ফেলতে হবে এবং বুঝিয়েও ফেলতে হবে এবং সমস্ত প্রশ্ন অ্যান্সারও করতে হবে। সো টাইমটা আসলে খুবই কম, প্রচন্ড রকম প্র্যাকটিস না থাকলে এটা আসলে সম্ভব হয় না। আর প্রেজেন্ট করতে হবে কিন্তু 3 মিনিটস অর 4 মিনিটস এর মধ্যে। কখনো কখনো এই প্রেজেন্টেশনটা বলা হয় যে প্রেজেন্ট ইউর কেস, অথবা বলা হয় যে প্রেজেন্ট দ্য সাইলেন্ট ফিচার অফ ইউর কেস। সো এই দুটো কথাতে একটু খেয়াল রাখতে হবে, দুটাই আমি বলার চেষ্টা করব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে পেশেন্টকে খুব ভালো করে হিস্ট্রি টেকনিক সময় বলে দিতে হবে যে ওর সাথে সিম্প্যাথেটিক্যালি ডিল করতে হবে এবং বলে দিতে হবে যে টুডে ইজ ইওর এক্সাম, সো সে যেন তোমাকে কিছুটা হলেও হেল্প করে। আর আজকে আমি যেভাবে পড়াবো সেটা হচ্ছে এরকম যে আমি চেষ্টা করবো বলার কিভাবে তোমরা হিস্ট্রিটা লিখবা, হাউ টু রাইট, হাউ টু সে, অ্যান্ড what is the examination, how you can do the examination, and related some questions and answers. So before starting, আমি বিভিন্ন ক্লাসে ফার্স্ট ক্লাসে যেটা বলে থাকি সেটা আমি একটু বলে যাচ্ছি। একটা পেশেন্ট যখন আসে প্রথমে আমরা যখন একটা পেশেন্ট কমপ্লেন্স নিয়ে আসে, সে তার কিছু একটা প্রবলেম, একটা রোগী তো কমপ্লেন্স ছাড়া কখনো আসবে না, তাহলে তুমি জিজ্ঞেস করো যে আপনি কেন এসেছেন, পার্টিকুলার এর পরে তুমি জিজ্ঞেস করো কেন এসেছেন। সো দিস আর দ্য সিমটমস, আমরা বলি এটা সিমটমস। সিমটমসকে আমরা অনেকগুলা শব্দে ভাগ করতে পারি। যে এই সিমটমসই মানে হচ্ছে হিস্ট্রি, এটা মানে হচ্ছে চিফ কমপ্লেন্স, এটা মানে হচ্ছে প্রেজেন্টেশন, এটা মানে হচ্ছে তোমাকে পেশেন্ট কি বলবে, এটা মানে হচ্ছে what a patient tells to you or says to you,
ঠিক আছে, অল দিস আর সেম। দ্য নাম্বার 1 এ তোমরা এটা লিখতে পারো, এই সবগুলা কথা সেম। সো আমি যদি বলি যে what is the presentation of threatened abortion, প্রেজেন্টেশন বলে হঠাৎ করে প্রেজেন্টেশন কি আমার মনে আসছে, এটা মনে করলে দিস ইজ দ্য সিম্পটম, রোগী কি বলবে। আবার যদি বলি যে হোয়াট ইজ দ্য হিস্ট্রি, পেশেন্ট একটা থ্রেটেন্ড অ্যাবর্শন দিলে কি হিস্ট্রি বলবে, রোগী তোমাকে কি বলবে, এই কথা কি বলবে বললে যেন তোমার অন্য একটা মাথায় কিছু চলে না আসে, সবগুলা কথা একই, এটা মনে রাখতে হবে। নাম্বার 2, সেকেন্ড মনে রাখতে হবে যে তুমি এখন শুনলা তার কথাগুলো, এখন তুমি কি করবে, তুমি এখন এক্সামিন করবে বা তোমাকে দেখবা যে আসলে যা বললো তা কি ঠিক আছে। সো সেকেন্ড ইজ দ্য এক্সামিনেশন। এক্সামিনেশন ইকুয়াল টু সাইন। তাহলে সিম্পটম এন্ড সাইন আমরা সবসময় শুনেছি, সিম্পটম এন্ড সাইন। তাহলে এক্সামিনেশনের মধ্যে আমরা দুইটা ভাগের যদি মেইনলি ভাগ করি, জেনারেল এক্সামিনেশন আমাদের গাইনির জন্য, আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আর পারভাইশনাল এক্সামিনেশন আমরা করি, বাট তোমাদের জন্য মানে স্টুডেন্টসদের জন্য, দ্যাট ইজ থার্ড এ ফোর্থ এ ফিফথ ইয়ারের জন্য পারভাইশনাল এক্সামিনেশন ফাইন্ডিংটা জানতে হবে, কিন্তু পড়ার ইউজুয়ালি দরকার নেই, বাট এফসিপিএস এ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে নাম্বার 2 যেটা বললাম, এটাই তোমাকে সবচেয়ে ভুল হয় যখন বলি যে তুমি কি পাবে, অথবা যদি তুমি কি পাবে, তুমি কি পাবে বলে তোমরা সিম্পটম বলা শুরু করো। পরীক্ষায় গেল যে একটা মোরাল প্রেগন্যান্সি পেশেন্ট আসছে, তুমি ওকে কি পাবা, তুমি ওকে কি দেখবা বা কি করবা, তখন তুমি সাথে পেশেন্টের প্রেজেন্টেশন বলা শুরু করবে। এই জিনিসগুলো খুব বড় ধরনের ভুল। নাম্বার, অথবা আরেকটা বলতে পারি যে ইংলিশে বলতে পারি যে হোয়াট উইল ইউ গেট, হ্যাঁ রোগীটাকে দেখ কি পাবা। এই নাম্বার 2। নাম্বার 3 তে আসি। নাম্বার 3 হচ্ছে ইনভেস্টিগেশন এন্ড 4 ইজ দ্য ট্রিটমেন্ট। তাহলে এই চারটাকে যদি বলি এক লাইনে, সিম্পটম, সাইন, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এই চারটা জিনিস নিয়েই কিন্তু আমার একটা ডিজিজ। তাহলে এখানে আমি রিটেন ভাইভা হিসেবেই বলছি, যদি আমরা একটা প্রশ্ন করি, প্রেজেন্টেশন তো অলরেডি বলেই দিলাম, আরেকটা আসছে হোয়াট ইজ ক্লিনিক্যাল ফিচার্স অফ এ কেস। দিস ইজ দ্য 1 and 2, দ্যাট ইজ সিম্পটম এন্ড সাইন। তারপর যদি বলি যে নাম্বার, how will you evaluate the case? It is 1, 2 and 3, that is symptom, sign and investigation. After investigation হচ্ছে evaluation. এটা ভাইভাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, এখানেও জিজ্ঞেস করতে পারে। নাম্বার 3, 4 assessment, how will you assess the case? এটা কিন্তু তোমার symptom, sign and investigation. সবচেয়ে কমনলি যেটা জিজ্ঞেস করা হয়, that is the management. What is the management of the case? So অলওয়েজ তোমাকে কোশ্চেনে মানে ভাইভা অ্যান্সার ইভেন রিটেনও তুমি লিখতে পারো যে ম্যানেজমেন্ট স্টার্টস ফ্রম হিস্ট্রি। তাহলে ম্যানেজমেন্টটা, ধরো তুমি একটা ভাইভা দিচ্ছ, ম্যানেজমেন্টে তুমি হিস্ট্রি বলে ফেলছো বা সিম্পটম সাইন বলা হয়ে গেছে, তারপর তোমাকে হঠাৎ উনি ট্রিটমেন্ট বলতে গিয়ে ম্যানেজমেন্ট বলে ফেল, তখন বলবা ম্যানেজমেন্ট স্টার্টস ফ্রম হিস্ট্রি, বাট দ্যাট অলরেডি আই হ্যাভ টোল্ড, সো দ্য ট্রিটমেন্ট ইজ দিস। তাহলে এভাবে যদি বলো। আরেকটা বলতে চাচ্ছিলাম যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অনেক কিছু অনেক কোশ্চেনে আসে যে how will you diagnose it clinically, that starts from the symptom, sign and then the clinical diagnosis, and after doing the investigation, definitive diagnosis. So আমরা একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করে ফেললাম। এখন আমরা একটা কেস নিয়ে আলোচনা করি। যেমন একটা মনে করো অবস কেস এসেছে, একটা পেশেন্ট came at her 28 years old with lower abdominal pain, and she is 36 weeks pregnant, and she had one child who delivered by cesarean section. ধরো এরকম একটা কেস নিয়ে যদি আমরা আলোচনা করি, সো আমরা কিভাবে হিস্ট্রিটাকে সাজাবো। আমরা প্রথমেই আমরা জানি যে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। এখানে তোমরা কি ভুল করো, পার্টিকুলারস লিখতে গিয়ে লিখো পার্টিকুলারিস। পার্টিকুলারিস বলে কোনো শব্দ নাই, হ্যাঁ। পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের দেখো, এখন আমরা বলছি হাউ টু রাইটটা খুব তাড়াতাড়ি লিখবা। নেম, ধরো পেশেন্টের নামটা আমি বলে দিচ্ছি, ধরো মিসেস পিয়া আক্তার, এরকম একটা কিছু দিলাম। এজ বলেছি 28 ইয়ার্স, লিখে ফেলতে পারো যদি লিখো লেকচার। অকুপেশন লিখো হাউস ওয়াইফ। রিলিজিয়ন মুসলিম, যেহেতু আক্তার বলেছি মুসলিম। অ্যাড্রেস, সো এখানে আরেকটা কথা বলি, যেন ধরো তোমরা যদি লিখতে চাও, হাজব্যান্ডস নেম লিখতে চাও, লিখতে পারো। ধরো সেলিনা বেগম বলে দুটো পেশেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে তার হাজব্যান্ডস নেমটা ইম্পর্টেন্ট। কেউ যদি লিখতে চাও কোনো সমস্যা নাই। আর আরেকটা কথা বলছি, অ্যাড্রেসে যেটা, অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার
শুধুমাত্র পেশেন্ট দেখবা অনেক বড় করে অ্যাড্রেসটা বলে, কখনো বড় করে লিখবা না, সবসময় ছোট্ট করে অ্যাড্রেস লিখবা। যেমন উত্তরা ঢাকা, মির্জাপুর টাঙ্গাইল, বগুড়া, সিলেট, ধানমন্ডি ঢাকা। সো সবচেয়ে ইজি, কারণ তোমার তো হাফ অ্যান আওয়ারে সব মুখস্থ করতে হবে, অ্যাড্রেস মুখস্থ করার কোনো দরকার নেই। ডেট অফ অ্যাডমিশন এন্ড ডেট অফ এক্সামিনেশন। সো আমরা এটা যদি উত্তরা ঢাকা লিখি, আর ডেট অফ অ্যাডমিশন তোমরা কালকে দাও, 3 তারিখ দাও 3/6/20, and date of examination দাও 4/6/20। ঠিক আছে? সো হাউ টু রাইট, আমি যদি এখন বলি কিভাবে এটা লিখবা, দেখো তাহলে মিসেস পিয়া আক্তার, মিসেস পিয়া আক্তার বলেছি, এখানে মিসেসটা বলা, তুমি মিসেস XYZ বলবা না। তোমাদের যেটা ভুল হয় তোমরা বলো নেম, নেম মিসেস পিয়া আক্তার, এটা শুনতে ভালো লাগে না, নেমটা বলা যাবে না। তাহলে মিসেস পিয়া আক্তার কমা দিয়ে যদি লিখো 28 years of age, অথবা লিখতে পারো 28-year-old lady। তারপরে হাউসওয়াইফ অফ, এখানে আমরা একটা কথা বলছি, সবসময় প্রেজেন্টেশনের সময় নেম এজ প্যারা বলতে হয়। প্যারাটা আমরা একটু পরে আসছি। ধরো ও বলেছি একটা বাচ্চা আছে সিজার সেকশন হয়েছিল, তাহলে আমি এখানে জাস্ট এতটুকু তোমাদের বোঝানোর জন্য বলছি, লিখে রাখো প্যারা 1+0, প্যারা 1। তাহলে এটা কিন্তু মুখে বলার সময় এখানে লেখার দরকার নেই প্যারাতে। আরটা হচ্ছে তাহলে বললাম মিসেস পিয়া আক্তার 28 years of age, প্যারা 1+0, হাউসওয়াইফ অফ এ মিডল ক্লাস ফ্যামিলি, মিডল ক্লাস আমরা পরে বলবো। হেইলিং, HAILING, হেইলিং ফ্রম, হেইলিং মানে এসেছে, or coming from উত্তরা ঢাকা, was admitted in this hospital on বলবা যে তুমি লিখেছো তো 3/4/36, তাহলে 3rd June 2000, মুখে এভাবে বললে ভালো। আর যদি তুমি 3/6/20 বলো, বলতে পারো, শুনতে ভালো লাগবে না, হয়তো কম লাগবে, তো বলতে পারো। আচ্ছা, তাহলে 3rd June 2020 with the chief complaints of, ডেট অফ এক্সামিনেশনটা বলার ইউজুয়ালি দরকার নেই, তারপরে বলো যে ডেট অফ এক্সামিনেশন ইজ টুডে, বা এরকম যদি বলো অসুবিধা নেই, কিন্তু শুনতে হবে, কারণ তো সবাই জানে যে তুমি আজকে এক্সামিনেশন করেছো, সেটা না বললেও চলবে, with the complaints of। তাহলে নাম্বার সেকেন্ড পয়েন্ট হচ্ছে চিফ কমপ্লেন্টস। চিফ কমপ্লেন্টস হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রুগী আমাকে সেই কথাগুলো বলেছে, ওর চিফ কমপ্লেন্টস গুলো আমরা একটু দেখে নিচ্ছি। Number 1 is amenorrhea for 36 weeks, and number 2 is lower abdominal pain for 3 hours. প্রথম পার্টটাই হচ্ছে আমাদের অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা এখানে যা বলবো, বাট রাইট হোয়াট টু সে, হোয়াট টু রাইট, সেম, তাই না? চিফ কমপ্লেন্টস আর এমন কোনো ইলাবোরেশন নাই। এখন আমরা অ্যামেনোরিয়াটা আমরা একটু পরে ইলাবোরেট করছি, তোমাদেরকে আমি এখানে একটু বলে দিচ্ছি যে আমরা আসলে কি কি কেস পড়বো, অবস্টেট্রিক কেস কি কি পড়বো। অ্যান্টিন্যাটাল একটু লেখার চেষ্টা করেছে, আরো হয়তো বাড়তে পারে। তোমরা ধরো একটা প্রাইমি পেশেন্ট এসেছে, একটা নর্মালি যেটা প্রাইমি অথবা মাল্টি 40 উইকস প্রেগন্যান্সি নিয়ে, তুমি দেখছো আজকে তার ইডিডি, এরকম একটা রোগী তোমার পেশেন্ট হিসেবে থাকতে পারে। আরেকটা থাকতে পারে যে প্রাইমি পেশেন্ট 40 উইকস, কিন্তু সে ব্যথা নিয়ে এসেছে, লিভার পেইন অথবা লোয়ার অ্যাবডোমিনাল পেইন এরকম নিয়ে এসেছে। খুব কমনলি থাকে যে একটা পেশেন্টের আগে একটা সিজার হয়েছিল, এখন আমার সেকেন্ড সিজারটা করতে আসছে, ইলেকটিভ সেকশনের জন্য এসেছে, এরকম খুব কমনলি থাকে। আর ধরো তোমার কেস হিসেবে এখন ধরো একদম ফিটাল ডিস্ট্রেস, এটা তোমার পেশেন্ট হবে না, ঠিক আছে? আরেকটা যেমন ধরো আরেকটা পেশেন্ট উইথ জেস্টেশনাল হাইপারটেনশন অথবা যে কোনো প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া পেশেন্ট হয়তো তোমাদের দেওয়া হবে না। লেস ফিটাল মুভমেন্ট আর লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এই দুটা সিমটম কিন্তু তোমাদের যেটা করা হয় যে এই দুটা সিমটমকে তোমরা ছোটদের কথা বলছি, 4th 5th MBBS ইচ্ছা করলে ডায়াগনোসিসে লিখতে পারো, ঠিক আছে? তখন তোমাকে পরে বলতে হবে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইনটা তোমার কি মনে হচ্ছে, কি কারণ হতে পারে, মানে তুমি কোনোভাবে যদি কোনো কারণে পৌঁছাতে না পারো তখন লিখতে পারো, যদিও দিস আর দ্য সিমটমস। আচ্ছা, প্রম এর যেটা প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, সাধারণত আমরা কেস দিতে চাই না, কিন্তু কখনো দিতে হয়, হয়তো বা অনেকদিন ধরে একটু একটু করে প্রম ছিল, কেস কম, সেক্ষেত্রে এপিএইচও আমরা সাধারণত দিতে চাই না। টুইন প্রেগন্যান্সি, দেখো টুইন প্রেগন্যান্সি কিন্তু তোমাদের কেস হিসেবে থাকতে পারে, ব্রিচে রুগী বলবে বাচ্চাটা উল্টা, এবং তোমরা আলট্রাসোনোগ্রাফি দেখবা যে বাচ্চার ব্রিচ, সেই হিসেবে তোমরা পরে আলটিমেটলি ফাইন্ডিংস গুলো বলবা। ইন্ট্রাইউটেরাইন ডেথ কিন্তু খুব বেশি থাকে, মানে এটা খুব ইজিলি কেস হিসেবে দেওয়া হয়।
প্রেগনেন্সি উইথ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস অর জিডিএম, এই জিনিসটাও খুব বেশি তোমার খুবই থাকে। কমনলি ধরো হাইপারটেনশনের সাথে জিডিএম থাকতে পারে, ডিএম থাকতে পারে। আরএইচ ইনকম্প্যাটিবিলিটিও অনেকগুলা জিনিসের সাথে থাকতে পারে, শুধু আরএইচ নিয়ে কম আসে। অবস্টেট্রিক কোলেস্টেসিস তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। এই দুটো কেস যেটা বলেছি, দেখো গাইনির ক্ষেত্রে প্রেগনেন্সি ধরো 28 উইকস এর আগে যদি হয়, এজ অফ ভায়াবিলিটি, সেই ক্ষেত্রে তোমার এই কেসগুলো গাইনিতে চলে যায়। এই দুইটা কেস প্রেগনেন্সি ইউটিআই খুবই কমন থাকে। দেখো এইচপিএসএজি পজিটিভ কেস, হাইপোথাইরয়েডিজম, এগুলা চিফ কমপ্লেইন্টস এর মধ্যে আসে। হাইপারথাইরয়েডিজম, she is a known case of hypothyroidism for 5 years. She is a known case of diabetes mellitus for 3 years. She is a newly detected GDM for 2 months. ঠিক আছে, এইগুলা আসতে পারে, এগুলা তোমরা চিফ কমপ্লেইন্টস এ লিখবা। আরেকটা কথা বলেছি যে তুমি কিছু কিছু ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি দেখতে যেতে পারো। যেমন একটা আইইউজিআর অনেকদিন ধরে 1 মাস ধরে ভর্তি রোগী বলেছে যে আমার বাচ্চা ছোট, তখন তুমি হাইটেও দেখলা, আবার তুমি আলট্রাসাউন্ডটা চাইতে পারো। কোনো কোনো ক্ষেত্রে তুমি চিফ কমপ্লেন্টসে লিখতে পারো, অথবা প্রেজেন্ট ইংলিশে তুমি ইলাবোরেট করে বলতে পারো। এই কথাগুলো আমি এই রিলেটেড কেসগুলো থাকতে পারে। এখন আমরা আসছি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। তাহলে প্রথম পয়েন্টে আমরা চলে আসতেছি হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, যেটা চিফ কমপ্লেইন্টসে ছিল, সেটাকে আমরা ইলাবোরেট করব। আমি যেটা বলি ছোটদের জন্য হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া বলাই সেফ। তোমরা ইচ্ছা করলে প্রেগন্যান্সি ফর 36 উইকসও বলতে পারে, তবে খেয়াল করবা যে পেশেন্ট কিন্তু তোমাকে কখনো বলবে না যে প্রেগন্যান্সি আমি আমার 36 উইকস প্রেগন্যান্সি, সে বলবে আমার 8 মাস, 8.5 মাস, 9 মাস, আমি এটা বলবে। তুমি ইচ্ছা করলে, অনেকেই পছন্দ করে যে তুমি মান্থসে লিখলা, পরে তুমি ফাইনালি গিয়ে উইকসে তুমি প্রেজেন্ট করলা। তোমার এটা যদি তোমার খুব বেশি হিস্ট্রি যখন তোমার অনেক হাতে চলে আসবে, তখন তুমি এটা করবা। প্রথম প্রথম নাও করতে পারো, বা করার অভ্যাসটা ফার্স্ট গ্রো করতে পারো। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের ক্ষেত্রে আমরা কিভাবে ইলাবোরেট করব সেটা আমি একটু বলার চেষ্টা করছি। স্টার্টিং এ যেটা তুমি লিখবা, এই কেসের ক্ষেত্রে লিখতে পারো, আমরা এভাবেই শুরু করি, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট, অর অথবা স্টার্ট করতে পারি পেশেন্ট স্টেটস দ্যাট। তাহলে দুটার মধ্যে যে কোনো একটা লিখতে পারো। তবে কিছু কিছু টিচাররা কখনো কখনো এই কথাটা হয়তো পছন্দ নাও করতে পারেন, তখন যে সবসময় মনে রাখবা তোমার প্রফেসর যেভাবে পছন্দ করে একটু চেষ্টা করবা হিস্ট্রিটা। আমি একটা ফরম্যাট করার চেষ্টা করছি, কিন্তু তোমরা একটু এদিক থেকে ওদিক করে নিবা, কারণ তোমরা পরীক্ষা দিবা তোমাদের নিজস্ব হসপিটালে, তাই না? সো এটা একটু খেয়াল রাখবা। তো আমি যেটা বলতেছি, এটা আমরা নরমালি যেটা বলি, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট শি ওয়াজ রিজনেবলি ওয়েল, এটা দিয়ে আমরা সাধারণত শুরু করি। অথবা তোমরা এভাবে বলতে পারো যে এটাই লিখো, অ্যাকর্ডিং দ্য পেশেন্ট স্টেটস দ্যাট she was a regularly menstruating woman 36 weeks back. She was a regularly menstruating woman 36 weeks back. এই যে রেগুলারলি মেনস্ট্রুয়েটিং বললাম, এটাতে আমি বুঝে ফেললাম যে তার এলএমপিটা কারেক্ট হওয়ার কথা। এখন এখানে আরেকটা কি হতে পারতো, অর দিয়ে লিখে রাখতে পারো, ইররেগুলারলি হতে পারতো। যখনই ইররেগুলারলি হবে, তখনই এটা আল্ট্রাসাউন্ডের সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকবে, যে ডেটিং এ আমরা এলএমপি থেকে আল্ট্রাসাউন্ডের উপর একটু বেশি খেয়াল করব। সো তাহলে প্রথম হচ্ছে রেগুলার মেনস্ট্রুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। তারপর লিখবো, তারপর লাইনটা লেখা উচিত যে দেন শি বিকেম অ্যামেনোরি অ্যান্ড ডেভেলপড সিমটমস অফ প্রেগনেন্সি। সিমটমস এর মধ্যে তোমরা এখানে যেটা ভুল করো, যে সাইন সিমটম বলো। সাইন তো আর রোগী বলবে না, সাইন সিমটম অফ প্রেগনেন্সি কথাটা বলো, সাইনটা তুমি দেখবে। সো এখানে সাইনটা না বলাই উচিত। তাহলে কি কি সিমটম একটু ব্র্যাকেটে লিখে দিতে পারো যদি সুন্দর করতে চাও, যেমন মর্নিং সিকনেস, নাউসিয়া, ভমিটিং, এক কথা। তারপর ব্রেস্ট পেইন, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন, এগুলো একটু ব্র্যাকেটে লিখে দিতে পারো। আচ্ছা, তারপরে she did at first she did strip test at home and then confirm her pregnancy by early ultrasonographic scan. এই কথাটা জাস্ট শিখে রাখো। এখন ধরো কেউ কেউ করবে না আল্ট্রাসাউন্ড, তখন তুমি এটা লিখবা না যে সে করে নাই, পরে এটা ওভাবে লিখতে পারো, বাট এটা নর্মালি আল্ট্রাসোনোগ্রাফিক স্ক্যান। এখন কেন আমরা বললাম আল্ট্রাসোনোগ্রাফি যদি আর্লি করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাফি, তাহলে সেটা দেখা যায় যে এলএমপির সাথে 1 উইক ভ্যারি করে। সো
যদি তুমি দেখো এক সপ্তাহ এদিক সেদিক, তাহলে তোমরা এলএমপি থেকেই ডেটিংটা কাউন্ট করবা। যদি দেখো যে 2 উইকস, যদি সেকেন্ড ট্রাইমাস্টারে করা হয়, তখন দেখা যায় 2 উইকস এদিক সেদিক হয়, তখন সাধারণত আমরা থার্ড ট্রাইমাস্টার যদি করে, তখন দেখা যায় এলএমপির সাথে 3 উইকস সাধারণত অনেক বেশি। সুতরাং আমরা সবসময় আর্লি ফার্স্ট ট্রাইমাস্টার যে আল্ট্রাসোনোগ্রাফি করবো, সেটার সাথে আমরা চেষ্টা করবো যে সেটাই এলএমপির সাথে আমরা সবচেয়ে বেশি করেসপন্ড করবো এবং ডেটিং আল্ট্রাসোনোগ্রাফি। আচ্ছা, একটা কথা বলি, তিনটা ট্রাইমাস্টার এখানে বলে ফেলেছি। ট্রাইমাস্টার টার্মটা ইউজ করলাম, ফার্স্ট এন্ড সেকেন্ড এন্ড থার্ড। ফার্স্ট ট্রাইমাস্টার আপ টু 12 উইকস, সেকেন্ড হচ্ছে আপ টু 28 উইকস, থার্ড হচ্ছে 40 উইকস। তাহলে আমাদের পুরো প্রেগন্যান্সিটা হচ্ছে 40 উইকস। 40 উইকস ইকুয়াল টু 9 মান্থস 7 ডে ইকুয়াল টু 280 ডেজ। তাহলে অনেকগুলো কথা বলেছি, আমি এটা কেন চলে আসলাম, এটা কেন বললাম, আমি এখন এলএমপিটা কাউন্ট করাটা শিখবো। তাহলে ধরো একটা পেশেন্ট, আজকে তিনটা আমরা হিসাব না করে ধরো আমি একটা এলএমপি হিসাব করছি। এলএমপি ইজ 1st জানুয়ারি। একটা পেশেন্টের এলএমপি হচ্ছে 1st জানুয়ারি, তাহলে তার ইডিটি কবে হবে এবং আজকে তার কত, এটাও কিন্তু তোমাকে জানতে হবে। সো এলএমপি যদি 1st জানুয়ারি হয়, সবসময় 9 মান্থস এন্ড দেন 7 ডেজ অ্যাড করবো। তাহলে 9 মান্থস অ্যাড করলে দেখা যায়, একটু হিসাবটা করে নিলাম, অক্টোবরের 1 এবং সাথে 7 ডেজ অ্যাড করলে হয় 8 অক্টোবর। তাহলে 8 অক্টোবরে তার 9 and 7 ডেজ ইডিটি হচ্ছে। 8 অক্টোবর থেকে এখন হচ্ছে জুনে কত হবে সেটা তোমরা 8 অক্টোবর, 8 সেপ্টেম্বর একটু এইভাবে করে আসতে হবে। 8 জুলাই, তাহলে 28, 32, হ্যাঁ 8 জুলাই, 8 জুন, তাহলে 8 জুনের কাছাকাছি, তাহলে 28 এর কাছাকাছি। সো এভাবে করে তুমি আসতে পারো। তাহলে মাঝখানের হিসাবটা খুব কঠিন। ধরো আজকে যদি সেপ্টেম্বরের 1 তারিখ বা 8 তারিখ হতো, তাহলে ধরো যদি আমি বলি যে এলএমপি হচ্ছে 1st জানুয়ারি, ইডিডি হচ্ছে 8 অক্টোবর, তাহলে আজকে যদি 8 সেপ্টেম্বর হতো, তাহলে 36 উইকস, 4 সপ্তাহ কম, মোটামুটি 36 উইকস ইজিলি আমি কাউন্ট করতে পারছি। তার মানে আমার ডেটা ইডিডির কাছে, সো আমি ইডিডি থেকে ব্যাক করলাম। এখন যদি এখন মার্চ মাসের 1 তারিখ 1 তারিখ হয়, তাহলে আমার ডেটা এলএমপির কাছে, সো আমি এলএমপি থেকে চলে আসবো। যেমন 1st জানুয়ারি থেকে আজকে যদি 1st মার্চ হয়, তাহলে বলবো 2 মান্থস, তাহলে ফেব্রুয়ারি মার্চ। তাহলে এই জিনিসগুলো খুব খেয়াল। সমস্যাটা হয় যে তোমার লাস্ট অফ দা জানুয়ারি হয়, ধরো লাস্টে যদি হয়, তখন যদি তুমি কখনো 7 ডেজ আগে যোগ করো, তখন তোমার ভুল হয়ে যাওয়ার চান্স খুব বেশি, 1 মাস ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। সুতরাং সবসময় আগে মান্থস করবা, তারপরে ডেজ অ্যাড করবা। সো দিস ইজ দ্য এলএমপি এন্ড ইডিটি। তাহলে এর পরের লাইনটা আমাদের হবে, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট her first day of last menstrual period was on। আমি যেহেতু এটাকে 36 বলছি, ধরো আমি আজকে যদি 36 প্লাস বলি, ধরো আমি মনে করছি এই মাসের 28 তারিখের দিকে তার ইডিটি হবে, এরকম যদি ধরি, তাহলে হচ্ছে 21st সেপ্টেম্বর থেকে আমি হিসাব করে নিয়েছিলাম 2019 and expected date of delivery, ইডিটি দেখবা, মুখে বলবা expected date of delivery will be on 28 June 2020, লিখবা তারিখটা, মুখে বলবা ইলাবোরেট করে। ঠিক আছে, এই লাইনটার পরে যেটা বলবো, ইট ওয়াজ আ প্ল্যান্ড প্রেগন্যান্সি। এই প্ল্যান্ড প্রেগন্যান্সির সাথে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। ধরো আনপ্ল্যান্ড হলে কমপ্লিকেশন বেশি, খুবই বিরক্ত, পেশেন্টটা বাচ্চাটা চায় না, তখন দেখবা যে সে ফলো আপে আসছে না, তার হাইপারটেনস গ্র্যাভিজারাম হচ্ছে, এই প্রবলেম গুলো হতে থাকে। সো আনপ্ল্যান্ড প্রেগন্যান্সি, সুতরাং এই কথাটা বলো, শি ওয়াজ অন রেগুলার অ্যান্টিনাটাল চেকআপ, এটাও খুবই ইম্পর্টেন্ট। রেগুলারিটি, ইরেগুলারিটির সাথে তোমার হাই রিস্ক প্রেগন্যান্সি গুলো বাড়ছে, বেশি মেনটেন করে। আর হচ্ছে যে ডিউলি ইমিউনাইজড উইথ টিটানাস টক্সয়েড, এই লাস্ট লাইনটা বলে দিতে হবে। টিটানাস টক্সয়েডটা এখানে তো সমস্যা হবে না, তোমরা যখন আলাদা করে ইমিউনাইজেশন হিস্ট্রি লিখো, তখন লেখো ইপিআই শিডিউল, বাট ইপিআই শিডিউলটা কখনোই না, এটা বাচ্চাদের ক্ষেত্রে। তোমরা সবসময় টিটানাস টক্সয়েডের কথা মাথায় রাখতে হবে। আর এর পরের লাইনটা হবে আপ টু 36 weeks of pregnancy, her pregnancy period was uneventful। এই এতটুকু পর্যন্ত হচ্ছে ফার্স্ট পয়েন্ট, দ্যাট ইজ হিস্ট্রি অফ অ্যামিনোরিয়া ফর 36 weeks। এরপর হচ্ছে আমরা এবার আসছি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা বলেছিলাম লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর
কতক্ষণ 3 আওয়ার্স, তাহলে 3 আওয়ার্স এর জন্য যদি লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তাহলে আমি এটাকে লেবার পেইন বলতে যাচ্ছি। তাহলে আমি বলবো নাও শি ইজ কমপ্লেইনিং অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন ফর 3 আওয়ার্স এন্ড দ্য পেইন, আমি ধরে ইলাবোরেট করলাম, স্টার্টস ফ্রম ব্যাক, রেডিয়েট ইন ফ্রন্ট এন্ড লোয়ার আপ টু দ্য ইমিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য বোথ থাই। মানে আমি যখন রেডিয়েশনটা করবো তার মানে এটা হচ্ছে লেবার পেইনের দিকে যাচ্ছে। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, ইউটেরাসটা শক্ত শক্ত হয়ে যাচ্ছে, ইন্টেন্সিটি ইজ ইনক্রিজিং এন্ড ইনক্রিজিং গ্র্যাজুয়ালি। ঠিক আছে, এগুলাও কিছু বললাম, তো এটা অ্যাসোসিয়েটেড উইথ শো, এই কথাগুলো যদি বলি তাহলে এটা লেবার পেইনের দিকে যাচ্ছে। তাহলে এই কথাগুলো শেষ করে এখানে ধরো এটা ছাড়া আমি যে হাইপারটেনশন বললাম, হাইপারটেনশন থাকলে তার আরো অন্য কমপ্লেইন্স থাকতো, প্রম থাকলে প্রমের কমপ্লেইন্স থাকতো। সুতরাং আমরা একটা নর্মাল কমপ্লেইন্স বলেছি। যদি এটা ফলস লেবার পেইন হতো তাহলে এরকম রেডিয়েশন থাকতো না, হার্ডেনিং অফ দ্য ইউটারাস থাকতো না, এই কথাগুলোকে আমরা একটু বলে নিব। তারপর লাস্টে খুব ইজি কথা, সবসময় ছোটবেলায় অন্য সাথে মেডিসিনে পড়েছো, সি ইজ normal tensive, non-diabetic, non-asthmatic, কথাটা তুমি বলতে পারো। With these complaints, she admitted here for further management. এখানে তোমরা better management বলো, but better management বলার দরকার নেই, ঠিক আছে? Admitted here বলেছি, এই হসপিটালের নামটাও চেষ্টা করবা অনেক সময় না বলার, কারণ বিরাট বড় বড় হসপিটালের নাম হয়, ওই সময় তুমি ওই নামটা, নিজের হসপিটালের নামটা বলতে দেখবা যে অনেক সময় ভুলে যাচ্ছে, কমপ্লিট বলতে পারছো না, ওই সময় পরীক্ষায় কিন্তু একটা প্রবলেম হয়, ঠিক আছে? দেন ইট ইজ obstetric history. So obs case always obstetric history আগে, গাইনি কেসে সবসময় গাইনি menstrual historyটা আগে বলবা। obstetric history আগে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে প্রোল্যাপসে আমরা obstetricটা আগে বলি। তাহলে obstetric historyতে 4টা পয়েন্ট থাকে, that is the married for, para, gravida and হচ্ছে age of last child। or married for এটা 6-7 years লিখো, para লিখো 1+0 বলেছিলাম, গ্র্যাভিডা এটা দ্বিতীয় বাচ্চা, আমি কোনো ঝামেলা কিছু বলিনি, সেকেন্ড গ্র্যাভিডা, and লাস্ট কথা লিখো age of last child লিখো 4 years, ঠিক আছে? এখন আমরা একটু প্যারা এবং গ্র্যাভিডা নিয়ে কথা বলতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারা এবং গ্র্যাভিডা, ঠিক আছে? মানে কিছু কিছু জিনিস না পারলে, যেমন এলএমপিডিডি কাউন্ট করতে না পারলে পাস করবা না, প্যারাগ্রাভিডা না লিখতে ঠিক মতো না লিখতে পারলে পাস করবা না। যখন প্যারাগ্রাভিডা ভুল করবা তখন বলবে হোয়াট ইজ প্যারা, হোয়াট ইজ গ্র্যাভিডা। তবে এই ডেফিনেশন গুলো যদিও একটু কঠিন, কিন্তু কমপ্লিটলি মুখস্থ থাকতে হবে পরীক্ষা যখন প্রফে যাবা, ঠিক আছে? তাহলে আমি এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি প্যারা। সহজভাবে যেটা বুঝাচ্ছি যে একটা হচ্ছে প্রথমে কিছু কথা, যে এজ অফ ভায়াবিলিটি ফর আওয়ার কান্ট্রি হচ্ছে 28 উইকস, ঠিক আছে? কিছু কিছু কান্ট্রিতে 20 উইকস, কিছু কান্ট্রিতে 22 উইকস, কিছু কিছু কান্ট্রিতে 24 উইকস, আমাদের জন্য 28 উইকস এখনো। হ্যাঁ, যদিও দেখা যাচ্ছে 27-এ কিছু বাচ্চা বাঁচতেছে, 26 প্লাসেও কিছু বাঁচতেছে, কিন্তু সেগুলো গ্রে জোন, তোমাদের ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। 26, 28 হচ্ছে আমাদের দেশের জন্য এখনো এজ অফ ভায়াবিলিটি। সো যখন আমরা অ্যাবর্শন টার্মটা ইউজ করি তখন বুঝতে হবে যে এজ অফ ভায়াবিলিটির আগে, আর যখন আমরা ডেলিভারি ইউজ করি তখন বুঝতে হবে যে যখনই 28 উইকস ক্রস করে সে বাচ্চাগুলো যখন বের হয়ে যাবে দ্যাট ইজ ডেলিভারি। সো তুমি যদি বলো যে প্যারার ডেফিনেশনটা, আমি এখানে একটু বলে লিখেছি, নাম্বার অফ ডেলিভারিজ আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। তার মানে একটা পেশেন্টের যতগুলা ডেলিভারি হয়েছে আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। ধরো আমি এখন প্রেগনেন্ট, আমার এমনও হতে পারে আমার 20 উইকস মানে ভায়াবল এজ ক্রস করেনি, অথবা আমার 36 উইকস, কিন্তু আমারটা তো এখনো ডেলিভারি হয়নি। সো এক্সক্লুডিং দ্য প্রেগনেন্ট, মানে এই বাচ্চাটা নিয়ে আমার চিন্তা নাই, যেহেতু আমি নাম্বার অফ ডেলিভারিজ বলেছি, সুতরাং এটা বললে সবচেয়ে ইজিয়েস্ট ডেফিনেশন হচ্ছে এইটা। মানে এই বাচ্চাটা বাদে আমার যতগুলো ডেলিভারি হয়েছে, কিন্তু কোনো অ্যাবর্শন, একটোপিক, মোলার, নন ভায়াবল কেসগুলা হবে না, ঠিক আছে? আর দত্তে একটা ডেফিনেশন আছে, the state of previous pregnancy beyond the age of viability, মানে এই প্রেগন্যান্সিটা বাদে আগের যতগুলো প্রেগন্যান্সি beyond the age of viability ক্রস করেছে, it can be IUD, it can be stillbirth, it can be neonatal death, it can be adult death, infantile death, কিন্তু এটা
এইজ অফ বায়োলজি ক্রস করেছে, সবগুলা বাচ্চারই তখন প্যারা হবে। প্যারার বিদেশে প্যারাতে তোমার আরেকটা জিনিস বলে, ওরা একটু অন্যভাবে বলে, এটা আচ্ছা ঠিক আছে, এটা দরকার নেই আমাদের জন্য। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি, প্যারাকে তোমরা দুটা ভাগে ভাগ করো। লেফট সাইডে লিখো ভায়াবল এজ আর রাইট সাইডে লিখো নন ভায়াবল এজ। তাহলে লেফট সাইডে আমি আমার কেসটা ক্ষেত্রে তুমি যদি লিখো প্যারা ভায়াবল এজে 1 লিখো প্লাস 0, তাহলে প্যারা 1 প্লাস 0 মানে হলো যে তার ভায়াবল এজে একটা বাচ্চা আছে, নন ভায়াবলে কিছু নাই। তাহলে তোমরা নিচে লিখে রাখো নন ভায়াবল আসলে কি কি হতে পারে, সেগুলো সবগুলো লিখো। একটা লিখো অ্যাবর্শন, একটা লিখো একটোপিক, একটা লিখো মোলার, একটা লিখো এমআর। তাহলে এই চারটা নন ভায়াবল ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আর এখন আমি বলেছি যে আমার একটা বাচ্চা, আমার ধরো দুটা বাচ্চা হয়েছে, তাহলে প্যারা 2 ধরো বেঁচে আছে দুটাই। এখন দুটা বাচ্চার মধ্যে যদি একটা বাচ্চা মারা যায়, ধরো কি কিভাবে মারা যায়, তখন আমি লিখবো যেটা ডেলিভারি 28 উইকস ক্রস করেছে কিন্তু দুটা বাচ্চার মধ্যে একটা বেবি মারা গেছে। তাহলে লিখো 2 মাইনাস 1। এই মাইনাস 1 এ কি কি জিনিস হতে পারে সেটা ব্র্যাকেটে লিখে রাখো। লিখো আইইউডি মানে ইন্ট্রাউটেরাইন ডেথ, এটা আমি একটু পরে বলতেছি, কমা স্টিল বার্থ, এটাও বুঝাচ্ছি, কমা ইনফ্যান্টাইল ডেথ, এটা হচ্ছে 1 বছরের মধ্যে মারা গেলে, কমা তার আগে সরি নিউনেটাল ডেথ, তারপরে ইনফ্যান্টাইল ডেথ। নিউনেটাল হচ্ছে 1 মান্থের মধ্যে যদি 28 ডেজ এর মধ্যে মারা যায় বা 1 মান্থে। ইনফ্যান্টাইল ডেথ সেটা হচ্ছে এক বছরের মধ্যে যদি মারা যায়। তারপর লিখো চাইল্ডহুড ডেথ এন্ড দেন অ্যাডাল্ট ডেথ। এই সবগুলো জিনিস হচ্ছে তোমার মাইনাসের মধ্যে পড়ে গেল। দ্যাট ইজ আমার একটা বাচ্চা মারা গেছে, সেটা যে কোনো কিছু হতে পারে, সবগুলোই ভায়াবল এজ ক্রস করেছে, বাট এটা এইভাবে মারা গেছে, যেটাই হবে সেটা আমি ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে। আর আমার একটা তার মানে বেঁচে আছে, 2 মাইনাস 1 লিখতে লিখছে একটা বেঁচে আছে, প্লাস লিখলাম 0 মানে ওদিকে আমার কোনো সমস্যা নেই, কোনো অ্যাবর্শন একটোপিক হয়নি, ঠিক আছে। এখন ধরো দুটা বাচ্চা দুটাই মারা গেছে, তাহলে 2 মাইনাস 2, 2 মাইনাস 2 আর কোনো অ্যাবর্শন নাই, প্লাস 0। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? ওয়েলকাম সোমা। আচ্ছা, আর হচ্ছে আর কি হতে পারে, তাহলে 2 মাইনাস 2 বলেছি। এখন ধরো পরীক্ষার সময় তুমি খুব ঘাবড়ে গেছো, তোমার মনে আসতেছে না কিভাবে মাইনাস প্লাস করবো, তখন তুমি কি লিখবা, ধরো তার প্যারা 2, তুমি তো এটুকু বুঝতে পারছো যে ভায়াবল এজ ক্রস করেছে, তখন একটা লিখবা অ্যালাইভ, তারপর নিচেটা লিখবা স্টিল বার্থ। তাহলে আইইউডি এন্ড স্টিল বার্থ এই দুটার পার্থক্যটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্টিল বার্থ দু রকম, একটা হচ্ছে ফ্রেশ স্টিল বার্থ, একটা হচ্ছে ম্যাসারেটেড স্টিল বার্থ। ম্যাসারেটেড স্টিল বার্থ হচ্ছে আইইউডি, আর ফ্রেশ স্টিল বার্থটা হচ্ছে যখন তোমার ডেলিভারি প্রসেসের মধ্যে যদি একটা বাচ্চা মারা যায়, সেটা দ্যাট ইজ কল্ড ফ্রেশ স্টিল বার্থ। আমরা ইন জেনারেল বলি আইইউডি বলতে বুঝাই যে পেটের মধ্যে বাচ্চাটা হওয়ার আগেই মারা গেছে, পেশেন্ট জানে পেশেন্টের বাচ্চাটা মারা গেছে। আর স্টিল বার্থ হচ্ছে ডেলিভারি প্রসেসে, তুমি হয়তো সিজারের আগেও দেখছো হার্টবিট আছে, রোগী বলছে নড়ছে, বের করতে করতে, বা নর্মাল ডেলিভারির আগেও সবকিছু ঠিক ছিল, বের করতে দেখতে যাচ্ছে এখন আর হার্টবিট পাচ্ছি না, দিস ইজ দ্য স্টিল বার্থ। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যদি 28 উইকস এর আগে একটা পেশেন্টের বাচ্চা পেটের মধ্যে মারা যায়, তাহলে সেটাকে আমরা কি বলি? এটা আমার খুব কমন একটা কোশ্চেন, অনেকে জানে। 28 উইকস এর আগে যদি একটা বাচ্চা পেটের মধ্যে মারা যায়, তখন আমরা কি বলি? কেউ কি লিখবে? একটু তাড়াতাড়ি বলতেছি, লেখাটা পরে আস্তে আস্তে করে লিখো, যতটুকু পারো লিখে নাও। আচ্ছা, সেটাকে বলা হয় হচ্ছে মিসড অ্যাবর্শন। তাহলে অ্যাবর্শন, ঠিক আছে, মিসড অ্যাবর্শন। আর যখন এটা 28 উইকস ক্রস করে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড আইইউডি, ঠিক আছে। আরেকটা কথা বলি, ব্লিডিং যদি 28 উইকস এর আগে হয়, সেটা ধরো থ্রেটেন অ্যাবর্শন, আর যখন পরে হয় তখন বলা হয় অ্যান্টিপার্টাম হেমোরেজ। এই কথাটা আমি খুব বেশি পছন্দ করি। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, প্যারাতে ধরো টুইন প্রেগন্যান্সি, ট্রিপলেট প্রেগন্যান্সি, কোয়াড্রুপ্লেট প্রেগন্যান্সি, কিন্তু ডেলিভারি কি একটা না, একটা ডেলিভারিতে 4টা বাচ্চা 3টা বাচ্চা হয়ে গেল, 2টা বাচ্চা হয়ে গেল, সো প্যারা কিন্তু 1, ঠিক আছে। তাহলে আমি অনেক কঠিন ভাবে বলতেছি না, অনেকগুলা দিয়ে বলছি না,
একটু অল্প অল্প করেই বলছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই যে নন ভায়াবলের মধ্যে ব্লাইটেড ওভামটাও আসবে, ব্লাইটেড ওভাম, ঠিক আছে, যেটাতে তোমার জেস্টেশনাল স্যাক আছে বাট দেয়ার ইজ নো ফিটাল পোল। এখন হোয়াট ইজ গ্র্যাভিডা? গ্র্যাভিডা হচ্ছে প্রেগন্যান্ট স্টেট। আমার পেটে বাচ্চা আছে, তুমি গ্র্যাভিডা ইউজ করতে পারবা। পেটে বাচ্চা নাই, গ্র্যাভিডা টার্মটা ইউজ করা যাবে না, ঠিক আছে। সো দেখো, ইট ইজ এ প্রেগন্যান্ট স্টেট। আমার যতগুলা বাচ্চা হয়েছিল, ঠিক আছে, যতগুলা বাচ্চা হয়েছিল, বোথ প্রেজেন্ট এন্ড পাস্ট, ইররেসপেক্টিভ অফ দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি, সেটা অ্যাবর্শন হোক, একটোপিক হোক, সবগুলা সহ যদি আমি আজকে গ্র্যাভিড স্টেটে থাকি, মানে আমি প্রেগনেন্ট, তখন উই হ্যাভ টু সে গ্র্যাভিডা। এবং গ্র্যাভিডাটা সাধারণত আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বলে করি, কিন্তু প্যারাটা 1 2 3 4 দিয়ে। যদিও আমি বিদেশে দেখলাম G1 G2 এভাবেও লিখছে, বাট তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি ফার্স্ট গ্র্যাভিডা আর প্রাইমারি গ্র্যাভিডা এভাবে করে বলবা, ঠিক আছে। অসম্ভব ইম্পর্টেন্ট, প্যারাগ্র্যাভিডা না পারলে পাস হবে না। এরপর ছিলাম আমরা অবস্টেট্রিক চার্টে। আমি এটা তোমাদের জন্য অনেক কষ্ট করে রেডি করেছি, আমার ভাল লাগে না, করতে খুব কষ্ট হয়। এটা তোমরা পরে, এখন তো পারবা না, এখন জাস্ট দেখো। দেখো, এই মাদার এন্ড বেবিটা লিখবা উপরে, ঠিক আছে। এটাকে, খাতাটাকে বাঁকা করে তোমার সাইড করে, যখন পরীক্ষার হলে লিখবা সাইড করে লিখবা, নাহলে আটবে না। 13টা ভাগ লেফট সাইডে আর 5টা ভাগ হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে। তাহলে 13টা ভাগের মধ্যে আমি জাস্ট একটু বলে যাচ্ছি। ধরো আমি এই রোগীটাকে ফার্স্ট যদি তোমাদেরকে মিলাই, একটাই বাচ্চা, তার সিরিয়াল নাম্বার 1 বা ফার্স্ট লিখতে পারো 1, ডেট লিখো। ধরো ওকে আমি বলেছি 4 বছর, আমি 2016 লিখবা। ও তোমাকে পুরা বার্থ ডেট বলবে, কিন্তু কখনো বার্থ ডেট লিখবে না, কারণ তোমার মনে থাকবে না এটা। সুতরাং বার্থ ডেট কোনোদিন লিখবা না, শুধু ইয়ার লিখবা। কিছু কিছু সময় তুমি তোমার যদি ধরো একই বছরে দুটা জিনিস হয়েছে, জানুয়ারিতে একটা হয়েছে, ডিসেম্বর আরেকটা হয়েছে, তখন তুমি মান্থও লিখতে পারো, ইয়ার এন্ড মান্থ লিখতে পারো। পিরিয়ড অফ প্রেগনেন্সি, দেখো এই পেশেন্টটা, ধরো ওকে জিজ্ঞেস করবা তোমার আপনার কি পুরো পেটে বেবিটা হয়েছিল, বলবে হ্যাঁ পুরো পেটে বেবিটা হয়েছিল। তাহলে পুরো পেটে হলে টার্ম প্রেগনেন্সি। কমপ্লিকেশন নো। মোড অফ ডেলিভারি সিজারিয়ান সেকশন, তার মানে হসপিটাল। ধরো কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ অথবা উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ, এটা যদি নাম বলতে পারি সেটা লিখে দিবা। প্লেস অফ ডেলিভারি বলেছি হসপিটাল। কমপ্লিকেশন ইন ডেলিভারি, নো কমপ্লিকেশন। পিপেরিয়াম uneventful বা নর্মাল। কমপ্লিকেশন ডিউরিং পিপেরিয়াম, নো কমপ্লিকেশন, ঠিক আছে। আর বেবির মধ্যে বাচ্চাটা সেক্স কি, ধরো মেল বেবি, ওজন কত, সে বলবে যে ওজন তো বলতে পারি না, ওজন মোটামুটি ভালোই ছিল। তো ভালো ছিল বলে তোমরা 2.5 থেকে 3 কেজি মতো দিয়ে দিলা। হেলথ স্ট্যাটাস গুড, ব্রেস্টফিডেড, ইমিউনাইজেশন, এই দিস ইজ দ্য এপিআর শিডিউল, ঠিক আছে। এখানে আরো কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের জন্য দিতে চাই। যেমন তুমি সেকেন্ড, ধরো একটা পেশেন্টের 10 বছর আগে ধরো বিয়ে হয়েছে, 2010 ধরো এরকম একটা ঘটনা হয়েছে, ফার্স্ট বা প্রথম বাচ্চাটা ধরো 2010, তাহলে ফার্স্টটা ধরো পিরিয়ড অফ প্রেগনেন্সি, ধরো টার্ম প্রেগনেন্সি, কমপ্লিকেশন হয় না। মোড অফ ডেলিভারি ধরো হোম ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, হ্যাঁ প্লেস হচ্ছে হোম, আর মোড অফ ডেলিভারি ভ্যাজিনাল ডেলিভারি। কমপ্লিকেশন ধরো ধরো পিপিএইচ হয়েছিল, ঠিক আছে। তাহলে এরপরে সেক্স টেক্স দিয়ে দিলাম। এরপরে তোমার আরেকটা পেশেন্ট, পরেরটা ধরো সিজারিয়ান সেকশন হয়েছে, এই আইটার মতো। 3 নাম্বার ধরো একটা অ্যাবর্শন হয়েছে, তাহলে অ্যাবর্শন যদি হয়, পিরিয়ড অফ প্রেগনেন্সি ধরো লিখছো এই তোর বড় 2.5 মাস, 10 উইকস। কমপ্লিকেশন ইন প্রেগনেন্সি লিখলে অ্যাবর্শন। যদি হয় স্পন্টেনিয়াস, তাহলে লিখবা স্পন্টেনিয়াস, মানে বাসায় হয়ে গেছে। যদি হয় যে ডিএনসি লেগেছিল, তাহলে অ্যাবর্শন লিখে মোড অফ ডেলিভারি লিখবা ডিএনসি। কোথায় বলবা, প্রাইভেটে না গভর্নমেন্টে, তারা বলতে পারবে, তখন প্রাইভেট লিখলে প্রাইভেট লিখে দিবা। তাহলে কি হবে, ওটার সাথে তোমার ইনফেকশনের একটা রিলেশন তুমি নিতে পারো। ধরো একটা একটোপিক প্রেগনেন্সি, তাহলে 6 উইকস, পিরিয়ড অফ প্রেগনেন্সি 6 উইকস, কমপ্লিকেশন একটোপিক, মোড অফ ডেলিভারি ল্যাপারোটমি, প্লেস অফ ডেলিভারি কুমুদিনী, ঠিক আছে। এভাবে করে আমরা প্রত্যেকটা লিখবো। সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে প্রোল্যাপসে। 10টা বাচ্চা, মা পাগল অবস্থা, রোগী তার বয়সই বলতে পারে না, 75 বছর বয়স, 80, তখন তুমি কিভাবে করে অবসের এই চার্ট বের করবা, ভেরি হার্ড। সো যত হিস্ট্রি নিবা তত বেশি লেভেলটা হাই হবে। তো তুমি কি করবা, তোমার জিজ্ঞেস করবা যে আপনার যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল, সেখান থেকে স্টার্ট করবা, তারপরে তার বয়স বের করলা। তারপর ওদের প্রথম মাসিকের মানে মেন্সের আগে আমার
বিয়ে হয়েছে, তারপর মেন্সের পরে 2 বছর পর প্রথম বাচ্চা, এরপর দেখবা সে খুব সুন্দর করে প্রতি বাচ্চার গ্যাপ একসাথে একটা একটা করে করবে। এটা খুব কঠিন, তারপরও তুমি যদি সবসময় হিস্ট্রি নাও তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে। Then the menstrual history তে 4টা পয়েন্ট, এটাও হঠাৎ করে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করা হয়, tell me the obstetric history, tell me the menstrual history. So at that time তুমি চট করে যদি বলতে পারো এই কথাটা, 4টা পয়েন্ট। এজ অফ মেন আর কি, নাম্বার 2, এজ অফ মেন আর কি 12 ইয়ার্স লিখে দিলাম, কারণ পেশেন্ট যদি সমস্যা না থাকে, ভুলে গেলে, জিজ্ঞেস করতে ভুলে গেলে 12 ইয়ার্স লিখে দিলাম। তারপর আসো এমপি বাই এমসি, যেটা এটা আসলে আমরা মেইনলি রেগুলারিটিটা দেখি। এমপি কি, মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে সেটা নরমাল হচ্ছে 2 to 7 days, less than 2 and more than 7 হচ্ছে abnormal, তাই না? আর তুমি দেখো বললো 4 to 5 days হয়, আর হচ্ছে 28 plus minus 7 days, তবে 21 থেকে 35 is normal, less than 25 polymenorrhea and more than 35 হচ্ছে oligomenorrhea। সো এই পেশেন্ট গুলা আমি জাস্ট রেগুলারিটি বোঝার জন্য, এবং এখানে এলএমপিএডিটা আবার লিখতে হয়। সো এটা কিন্তু লিখতে হবে, বাট তুমি বলার সময় না বললেও চলবে, তুমি বলবা যে অলরেডি মেনশনড, কারণ এলএমপিডিডি ইউ হ্যাভ অলরেডি টোল্ড। নেক্সট দ্য পাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রির মধ্যে যেটা হচ্ছে পাস্ট মেডিকেল এন্ড পাস্ট সার্জিক্যাল, যেটা আমাদের ভুল হয়, পাস্ট মেডিকেলের মধ্যে আমরা হাইপোথাইরয়েডিজম এগুলা বলে ফেলি, এগুলা না। ধরো একটা অসুখ হয়েছিল, সেটা ভালো হয়ে গেছে, যেমন টাইফয়েড, জন্ডিস, তারপরে তোমার টিউবারকুলোসিস, এগুলা মেডিকেল হিস্ট্রির মধ্যে পড়বে। যেটা অনেক বছর ধরে তার এই অসুখটা কন্টিনিউয়াস আছে, এটা সাধারণত পড়বে না। আর পাস্ট সার্জিক্যালের মধ্যে অ্যাপেন্ডিসেক্টমি, কোলেসিস্টেক্টমি, ল্যাপারোটমি এগুলো আসবে, বাট নট দ্য সিজারিয়ান সেকশন, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা। পার্সোনাল হিস্ট্রি তো তোমরা ইউ নো ইট ওয়েল, the patient is not taking the betel leaf or betel nut, a non-smoker, non-alcoholic, এতটুকু বললে হবে। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে all the members of the family are healthy, যদি এরকম হয়। আর যদি কিছু থাকে, that is father mother এর মধ্যে ডায়াবেটিক, হাইপারটেনসিভ, এই কথাগুলো কখনো কখনো বলতে পারো। সোশিও ইকোনমিক হিস্ট্রিতে লিখে দিলাম মিডল ক্লাস ফ্যামিলি, এটা তো ইনকাম অনুযায়ী 5,000 কম হলে লোয়ার, সম্ভবত 5 থেকে 10, একটু দেখে নিও 10-এর উপর। তাহলে এখানে সোশিও ইকোনমিক মিডল ক্লাস বললে, এখানে তুমি কিন্তু হিস্ট্রি প্রেজেন্টেশনে আর বলা যাবে না। ওই যে ফার্স্টে বলেছিলাম, এখানে না বললেও, মুখে না বললেও চলবে। ইমিউনাইজেশন ও টিটি শিডিউলটা যে ওখানে বলে দিয়েছে, এখানে না বলে লিখবা যে অল 5 টিটি টিটেনাস ডক্স আর কমপ্লিটেড, এটুকু লিখে দিলাম। ড্রাগ হিস্ট্রি, কোনো ড্রাগ যদি অনেকদিন থেকে খায়, যেমন ইনসুলিন নিচ্ছে পেশেন্ট, অথবা সে থাইরক্স খায়, অথবা হাইপারথাইরয়েডিজমের কোনো ওষুধ খাচ্ছে, সেরকম ড্রাগস, হাইপারটেনশন, ক্রনিক হাইপারটেনশন, সে ওষুধ খাচ্ছে, কিন্তু নট দা ক্যালসিয়াম আয়রন। এখানে ড্রাগ হিস্ট্রিতে ক্যালসিয়াম আয়রন। এখন যদি কেউ পরীক্ষার সময় কখনো কখনো, ধরো কোনো টিচার যদি বাই চান্স এটা নিয়ে বলে যে না তোমার তো ক্যালসিয়াম, তখন তুমি বলবা ঠিক আছে, কিন্তু নর্মালি ওগুলোই আসবে। কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি ওসিপির সাথে ওসিপি খাও, ওসিপি ছাড়ার সাথে সাথে প্রেগনেন্সি হয়, তাহলে 6 to 8 উইকস পরে সাধারণত তোমার ওভুলেশন হওয়ার কথা। সুতরাং এলএমপিটা কারেক্ট হয় না। সো এখানে আলট্রাসোনোগ্রাফি খুব ইম্পর্টেন্ট। আর অন্যান্য মানে কন্ট্রাসেপটিভস গুলো বলতে হবে। সো অল দিজ আর হিস্ট্রি। এবার আমরা এক্সামিনেশনে যাচ্ছি। এক্সামিনেশনের মধ্যে, জার্নাল এক্সামিনেশনের মধ্যে ফার্স্ট আমি বলছি হাউ টু রাইট, এন্ড দেন হাউ টু সে, এন্ড দেন এক্সামিনেশন, যতটুকু মুখে বলা যায়। হাউ টু রাইট আমি অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো। অপারেশন, অ্যাপিয়ারেন্স, বডি বিল্ডার, নিউট্রিশনাল স্ট্যাটাস, হাইট, ওয়েট, বিএমআই। হাইট, ওয়েট, বিএমআইটা আসলে এটা আমি পছন্দ করি পার্সোনালি, কারণ হাইট ওয়েট তো প্রেগনেন্সির জন্য এখন তো আমাদের মোটা ওবেস পেশেন্ট খুব আসছে। বিএমআইটা হচ্ছে তোমরা তো জানোই, ওয়েট ইন কেজি বাই হাইট ইন মিটার স্কোয়ার। আর হাইটটা তুমি কেমনে বুঝবা, অত তো বোঝা যায় না। তাও আমার নিজে, আমি 5 ফিট সামথিং হলে সেটার সাথে একটু মিলিয়ে দেখলাম। ওয়েট রুগীরা মোটামুটি বলতে পারে, যদি না বলতে পারে তাহলে মাথা মাপার ব্যবস্থা করতে হবে। এই জিনিসটা এখনকার জন্য বা প্রেগনেন্সি ডেলিভারির জন্য খুবই দরকার। আমি তোমাদেরকে একটা ফর্মুলা শিখিয়ে দিতে চাই, যেটা 443। 443 তে তোমার দেখো, এটা আমার থিওরি, আমার মনে থাকে না। তোমরা সবাই জানো যে জেনারেল এক্সামিনেশন ইজ ভেরি ইজি জিনিস, তোমার মেডিসিনে শিখছো, সার্জারি, বাট আমাদের গাইনিতে একটু চেঞ্জ আছে। জাস্ট একটু চেঞ্জটুকু আমার তোমাদেরকে বলতে চাচ্ছি।
It's anemia, anemia, jaundice, edema, dehydration. তাহলে এনিমিয়াতে তুমি কি লিখবা? এখানে এনিমিয়াতে লিখবা, যদি এনিমিয়া হয় মাইল্ড বা 1+2+ লিখতে পারো, জন্ডিস ইকটেরিক লিখতে পারো, ইডিমা 1+2+3+ লিখতে পারো। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের ক্ষেত্রে তুমি ডিহাইড্রেটেড অথবা নট ডিহাইড্রেটেড কথাটা লিখতে পারো। আর পালস, ব্লাড প্রেশার যা পাবা তাই দিয়ে দিবা, ঠিক আছে? এখন ধরো লিখতে গিয়ে ভুলে গেছি, যখন পেয়েছিলাম ঠিক ছিল, তাহলে তুমি 72 পালসই দাও, ব্লাড প্রেশার 110/70 দাও, টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট দাও, রেসপিরেটরি রেটটা 16 ব্রেথস পার মিনিট দাও। তারপরে তিনটা যে বললাম, থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোড, ব্রেস্ট। ব্রেস্টটা কিন্তু আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে পারছে না, এটা লোকাল অথবা সিস্টেমিকের মধ্যে পড়ে। হার্ট লাংটা এটা অনেক টিচার্সরা খুব পছন্দ করে, একটু বেসলাইন একটু সিস্টেমিক করে দেওয়া উচিত, সেজন্য আমার মনে হয় দেখাটা ভালো। এটা ডিপেন্ড করবে তোমার টিচারদের উপর। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোড এন্ড ব্রেস্ট এই তিনটাই মনে রাখবা, সাথে হার্ট লাংটা বলতে পারলে ভালো। তাহলে হাউ উইল উই প্রেজেন্ট ইট? বিফোর প্রেজেন্টেশন আমার মনে হয় এই কথাটা আমি খুব পছন্দ করি, তোমরা বলতে পারলে ভালো, বললেও হয়তো চলবে, বলো, মানে বলবা যে with due consent and maintaining বা with proper consent and maintaining proper privacy, I examined her today. মানে after doing the examination, when you present the examination finding, then you will say this: with due consent and maintaining proper privacy, I examined her today and found her cooperative. Her body build, appearance or look আছে, her look is normal, body build, nutritional status is average, height is 5 feet, weight is 60 kg, BMI is 24, and patient is mildly anemic, non-icteric, not edematous, not dehydrated. Pulse is 72 beats per minute, blood pressure 90/60 millimeter of mercury, 90 degree Fahrenheit temperature, respiratory rate is 16 beats per minute. Thyroid gland is not enlarged, lymph node is not palpable, breast shows normal pregnancy change, and heart or lung are clear, heart তুমি heart soundটা বলতে পারো, একটা স্পিডে কি heart sound দিয়েছো। ব্রেস্ট যে নর্মাল প্রেগনেন্সি চেঞ্জ, কখনো কখনো কোশ্চেন করতে পারে যে ব্রেস্টে তোমার প্রেগনেন্সি চেঞ্জ গুলা কি, এটা তোমরা দেখবা যে তোমার সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু চেঞ্জ আসে, সেগুলা পড়ে নিবা বই থেকে। এখানে আরো কিছু কোশ্চেন করে যে তোমাকে বলবে যে এনিমিয়া দেখাও, তাহলে এনিমিয়া তুমি কিভাবে দেখাবা, কোথায় কোথায় এনিমিয়া দেখবো, কথাগুলো তোমাকে বলতে হবে। লোয়ার পালপেব্রাল কনসাইনটিভা, তারপর তোমার হচ্ছে ভেন্ট্রাস, হ্যাঁ, পাম অফ দা পাম, নেইল বেডস, ঠিক আছে এগুলা। তারপর জন্ডিস তুমি কোথায় দেখতে পারো, ডিহাইড্রেশনটা তোমার কিরকম হবে, ইডিমা, ইডিমা ভেরি ইম্পর্টেন্ট, কোথায় ইডিমা দেখি, এবং ওভার দ্য মিডিয়াল মেনিউলাস, এবং হচ্ছে সেকেন্ড না না পাই তখন 1/3 অফ দ্য লোয়ার 1/3 অফ দ্য anterior surface of the tibia, তারপরও যদি না পাই তাহলে স্নেকরামে। এই কথাগুলা, হোয়াট ইজ ফিজিওলজিক্যাল ইডিমা, এটা দতে খুব সুন্দর করে আছে, কেন হয় তোমরা দেখতে পারো। হোয়াট আর দ্য আদার প্যাথোলজিক্যাল কজেস অফ ফিজিওলজিক্যাল ইডিমা, হচ্ছে প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল ইডিমাটা সাধারণত 12 আওয়ার্স এর মধ্যে ঠিক হয়ে যায়, তুমি যদি রেস্ট নাও। প্যাথোলজিক্যাল ইডিমা গুলো সাধারণত ঠিক হয় না। মেইন মানে অফসেট ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়াটা খুব ইম্পর্টেন্ট কজ, হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, লিভার ফেলিয়ার হতে পারে, রেনাল ফেলিয়ার হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে। সো ইডিমাটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো প্রত্যেকটার সাথে রিলেটেড করে কোশ্চেন হতে পারে। তবে বেসিক্যালি এনিমিয়া জন্ডিস ছাড়া, এনিমিয়া ছাড়া আসলে তেমন কিছু ধরা হয় না। সো জেনারেল এক্সামিনেশনটা আসলে আমি সেভাবে কোথাও পাইনি। আমি যদি একটুখানি বলি, পেশেন্টটাকে আমরা যদি রাইট সাইডে দাঁড়িয়ে, পেশেন্টটা একদম সুপাইন পজিশনে শুবে, তাকে আমরা পারমিশন, তুমি যে পারমিশনটা দিবা, আসসালামু আলাইকুম, আমি 4th ইয়ার 5th ইয়ার একজন স্টুডেন্ট, আমি আপনাকে পরীক্ষা করতে চাচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না, এই জন্য আমি আপনার অনুমতি চাচ্ছি, এই কথাটা বলে তুমি স্টার্ট করবা। পেশেন্টটাকে পজিশন অফ দ্য পেশেন্ট ইজ সুপাইন এন্ড প্রাইভেসি মেইনটেইন, এন্ড হচ্ছে এক্সপোজারটা তুমি এখান থেকে একদম হচ্ছে পায়ের জাস্ট পাটা বের করে রাখবা, বাকি জায়গাটা ঠেকে দিবা। তার মানে শীট যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই শীটটা তোমার শীটটা যখন তুমি চাবা,
সেটাকে রেখে দিবা। পেশেন্টটা অ্যানাটমিক্যাল পজিশনে থাকবে, হাতটা এভাবে থাকবে, মানে স্ট্রেট, মানে পাশে ছোঁয়ার পরে। তাহলে আমরা যদি রাইট সাইডে দাঁড়িয়ে প্রথমে আমি লেফট হ্যান্ড দিয়ে, মানে আমার হাতটা তো আমি উল্টা করে দেখাচ্ছি, আমি লেফট হ্যান্ড দিয়ে এভাবে করে নিই, হ্যাঁ, তাহলে টেম্পারেচার দিয়ে স্টার্ট করি। আচ্ছা, এরপরে তোমার একটু তারপরে আমি দুটো আঙ্গুল দিয়ে যদি লেফট হ্যান্ড দিয়ে এভাবে করে দেখাই পেশেন্ট আমার সামনে, তার মানে আমি এভাবে দেখছি, হ্যাঁ এভাবে দেখছি, অথবা এভাবে দেখছি, এই তাহলে লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, ঠিক আছে। আচ্ছা, তারপরে তুমি নোজ এন্ড ইয়েতে আমরা কিন্তু সাইনোসিস ইউজুয়ালি দেখি না, হার্ট ডিজিজ বা অন্য কোনো প্রবলেম, তাহলে জিহ্বাটা বের করতে বলি, দ্যাট ইজ দা ডরসাল সারফেস, যেখানে হচ্ছে তোমার অ্যানিমিয়া দেখছি, আর জিহ্বাটা উল্টাতে বলছি যে ভেন্ট্রাল সারফেস, এটাকে আমরা বলছি যে ভেন্ট্রাল সারফেসে আমরা জন্ডিস দেখছি। ঢোক গিলতে বলি, ঢোক গিলে তোমার থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে পাই, থাইরয়েড গ্ল্যান্ড 50% একটু এনলার্জ থাকতে পারে, তারপর যে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে কিনা। তারপর তুমি আস্তে করে রাইট হ্যান্ডে চলে যাবা, রাইট হ্যান্ডে। তাহলে আমি যদি রাইট হ্যান্ডটা ধরি, তাহলে আমি ওকে হ্যান্ডশেক ম্যানারে ধরবো, আর লেফট হ্যান্ডে আমি পালসটা ধরবো। তাহলে পালসটা ধরলাম, হ্যান্ডশেক করলাম, তাহলে পালসটা আমি খুব দ্রুত 5 সেকেন্ডে কাউন্ট করবো, আগে অলরেডি আমি কাউন্ট করেছি, সেটা আমার মাথায় রইলো। এরপরে পালসটা লুজ করে রেসপিরেশনের দিকে তাকাবো, রেসপিরেট রেটটা কাউন্ট করবো। সেটা কাউন্ট করার পরে আমি যেটা করতে পারি, ওর লেফট হ্যান্ডের সাথে আমার লেফট হ্যান্ডটা মিলিয়ে আমি জন্ডিসটা দেখে নিলাম, এনিমিয়াটাও দেখে নিলাম, ক্যাপিলারি ফ্র্যাজিলিটিটা দুটো আঙ্গুলে একটু দেখে নিলাম। তারপরে এখানে এভাবে করে পিঞ্চ করে ডিহাইড্রেশনটা দেখে নিলাম। তাহলে এই কথাগুলো সব বললাম, এবং খেয়াল করলাম কোনো ক্যানুলা আছে কিনা হাতের মধ্যে। এবং তারপরে ব্লাড প্রেশার মেজারের জন্য আমি একটা পারমিশন চাবো যে ম্যাম, আই ওয়ান্ট টু মেজার দ্য ব্লাড প্রেশার, মে আই। যদি আমাকে বলে যে ইয়েস ইউ ডু ইট, তাহলে আমি করবো, আর যদি বলে নো, নো নিড, ইউ প্রসিড, তাহলে সামনের দিকে চলে যাব। তখন আমি পায়ে গিয়ে ইডিমা দেখবো, আমার এভাবে করে দেখবো, এবং পেশেন্টের দিকে একটু তাকাবো, ওভার দ্য মিডিয়াল মেলিউলাস, বনি প্রমিনেন্সটার উপরে দেখবো, অন্য জায়গায় কিন্তু না, মেডিসিনের মতো না, ওভার দ্য মিডিয়াল মলিউলাসের উপরে জাস্ট দুটো আঙ্গুল দিয়ে প্রেস করবো 5 সেকেন্ড, তাহলে দেখবো যে পিটিং ইডিমা আমরা পাবো। আর পেশেন্টের দিকে কেন তাকাবো, যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। তোমার যদি একটু কনফিউশন হয়, তুমি 30 সেকেন্ড পর্যন্ত দেখতে পারো, বাট হাত ক্রস করা যাবে না, দুভাবে করা যায়, এভাবে অথবা এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেখে ফেললাম, আর পাটা একটু সোল অফ দ্য ফুটটা একটু তাকিয়ে দেবো, বাট হাত দিব না। সো আমার এক্সামিনেশন শেষ, আমি আরেক তিনটা পারমিশন চাবো, দ্যাট ইজ ওই যে তিনটা, আই ওয়ান্ট টু সি দ্য থাইরয়েড গ্ল্যান্ড, লিম্ফ নোড এন্ড ব্রেস্ট এক্সামিনেশন ইন সিটিং পজিশন, মে আই। তখন বলবে যে নো, নো নিড, জাস্ট প্রেজেন্ট ইউর কেস, দেন ইউ উইল প্রেজেন্ট দ্য কেস দ্যাট আই হ্যাভ অলরেডি টোল্ড। So what is the abdominal examination? Abdominal examination এর জন্য তোমাদের জন্য আমি একটা ভিডিও আনার চেষ্টা করেছি, দেখি একটু, যদিও এটা মানে কমপ্লিট না, আমি একটু বলার চেষ্টা করছি। Welcome to Medicine That Shares a guide to conducting obstetric examination to successfully the fourth class. তাহলে আমরা কি করছি, ফার্স্টে আমরা রাইট সাইডে দাঁড়াবো, রাইট সাইডে দাঁড়িয়ে আমি তার কাছে রিপোর্ট নিচ্ছি, রিডিং সেন্ট্রাল ইন্ট্রোডাকশন নিচ্ছি। আচ্ছা, পেশেন্ট কি অবস্থা থাকছে, সাধারণত সুপাইন পজিশনে থাকছে, এন্ড প্রপার এক্সপোজারে আমরা একটা শীট দিয়ে দিব, জাস্ট সিম্পাইসিস পিউবিস থেকে একদম নিচ পর্যন্ত, ঠিক আছে। সাধারণত আমাদের এক্সামিনেশনে মিড চেস্ট টু মিড থাই এক্সপোজ করা উচিত, কিন্তু সেটা যেহেতু করি না, আমরা সিম্পাইসিস পিউবিস একটা শীট দিয়ে দিব, ঠিক আছে। পেশেন্ট এভাবে থাকবে, at first the inspection, ঠিক আছে। So what will we see in inspection? So আমরা জানি যে আমরা চারটা জিনিস করি, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, বাট আমরা অবস কেসে পারকাশনটা করি না। সো আমরা এই চারটা জিনিসের মধ্যে যেটা করছি, যে ইন্সপেকশনের মধ্যে যেটা দেখব সেটা হলো, লিখো যদি লিখতে চাও, সেটা হচ্ছে
First point is size and shape of the abdomen. তাহলে আমরা বলছি যে abdomen is enlarged due to pregnancy. এটা first point can be. Number 2 is position of the umbilicus. The position of the umbilicus is central. ঠিক আছে? And এখানে দেখো inverted. Inverted তো সবার, সো ইনভার্টেডটা লেখার দরকার নাই। যদি ইনভার্টেড হতো তাহলে তুমি লিখতে পারতা যে ইনভার্টেড। ফ্ল্যাঙ্কস ফুল তুমি বলতে পারো, এটা আমি অতটা প্রয়োজন মনে করি না। ফ্ল্যাঙ্কস তো ফুলি বলতে পারো, নাও বলতে পারো। তাহলে নাম্বার 2 হয়ে গেল। 3 নাম্বার দেখো এখানে দেখা যাচ্ছে না, একদম মাঝখানে সিম্পাসিস পিউবিস থেকে জেপিস স্টার্নাম পর্যন্ত একটা দাগ হয়, দ্যাট ইজ কল্ড লিনিয়ার নায়াগ্রা। So number 3 is linear niagara is present. Number 4 is stria gravidarum, যেটা নিচের দিকে থাকে, দুইটা পাশে এরকম স্ট্রায়া থাকে এইসব জায়গাগুলোতে the stria gravidarum are present. The linear niagara and stria gravidarum are present. আমাদের পেশেন্টের কি ছিল, একটা স্কার মার্ক ছিল। তাহলে there is number 5 point is scar mark in the over the suprapubic region and the skin condition is normal. Number 6 is skin condition. যদি তার কোনো scar mark না থাকে তাহলে we will skip the fifth point, that is আমরা scar marks নিয়ে কোনো কথা বলবো না। ধরো তার এখানে একটা স্কার আছে, তাহলে বলবো যে there is scar in the left side of the mid of the abdomen, বলতে পারি। সো এইভাবে বলবো, কিন্তু স্কার মার্ক না থাকলে there is no scar mark এই কথাটা বলার দরকার নেই, এটা ভুল হয়। ঠিক আছে? এরপর হচ্ছে পালপেশন। পালপেশনের ক্ষেত্রে দেখো, পালপেশনের মধ্যে আমরা ফার্স্ট দেখবো সিম্পাশোফন্ডাল হাইট, এটা উনিও দেখছেন। অ্যাবডোমেনটাকে খুব সুন্দর করে ফিক্স করে লেফট আলনার বর্ডার দিয়ে তোমার রেখে সিম্পাসিস পিউবিস থেকে ইঞ্চটা উপরে দিয়ে দেখছে টু প্রিভেন্ট দা বায়াসনেস। ঠিক আছে? ঘুরিয়ে পরে দেখবা যে সেন্টিমিটারে। ঠিক আছে? এটা তোমাদের দরকার নাই। সিম্পাসিস পিউবিস ফান্ডাল হাইটে পরে তোমাদের যেটা করতে হবে অ্যাবডোমিনাল গার্ড দেখতে হবে। At the level of umbilicus it is at term 95 to 100 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এটা একই সাথে দুটাই দেখে ফেলবা, এটা ইঞ্চিটা উপরে দিয়ে দেখতে হবে, পরে ঘুরিয়ে সেন্টিমিটার দিতে হবে। এরপরে there are grips, গ্রিপসটা তোমাকে এগুলা কিন্তু সবই লিখতে হবে। দেখো ওরা ফার্স্টে this is the abdominal, this is the umbilical grips. ফান্ডাল গ্রিপসটা ওরা এইভাবে দেখিয়েছে, বাট ফান্ডাল গ্রিপসটা আমরা anterior part of the anterior surface of the two hand দিয়ে এইভাবে করে ধরো এরকম চেপে চেপে বুঝিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে একটা ব্রিজ পার্ট আছে। সো আমরা এটা আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। সো আমরা যদি লিখি, এটা লিখো ফান্ডাল গ্রিপস রিভিল ব্রড সফট irregular non-palatable structure which is most probably breech. ঠিক আছে? এরপরে লিখো umbilical grips, right umbilical grips and left umbilical grips. কোন সাইডের umbilical grips একটু দেখো, পেশেন্ট যে সাইডে থাকবে সেই সাইডের umbilical grip দেখো। ও লেফট হ্যান্ডটাকে দেখো, রাইট হ্যান্ডটাকে ফিক্স করে এখন লেফট হ্যান্ডে ফিল করছে, দেখলা? রাইট হ্যান্ডটাকে ফিক্স করে লেফট হ্যান্ডটাকে ফিল করছে, তার মানে লেফট umbilical grips দেখলো। আবার প্রথমে করেছে লেফট হ্যান্ডকে ফিক্স করে রাইট হ্যান্ডটাকে দিয়ে ফিল করেছে, তখন রাইট umbilical, তার মানে রোগী যে পাশে আসছে সেটা সেই সাইডের umbilical grips। umbilical grips এর আরেকটা হচ্ছে নাম হচ্ছে ল্যাটারাল grips। ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? নরমালি দেখো, আমরা মনে করি একটা বাচ্চা নরমালি বেশিরভাগ কমন পজিশন হচ্ছে লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন। তাহলে লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশনে যদি বাচ্চা লেফট সাইডে থাকে তাহলে আমরা ফিটাল হার্ট রেটটা
লেফটে পাবো। ধরো তুমি এই পেশেন্টটাকে আগেই তো দেখেছো, সো তোমার এই পেশেন্টটা জানা আছে ফিটাল হার্ট রেটটা কোথায়। তুমি যদি লেফট সাইডে পেয়ে থাকো তাহলে একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করলা যে এই পাশেই তোমার ব্যাক আছে, ফিটাল ব্যাক। ফিটাল ব্যাক যদি এই সাইডে থাকে সাধারণত লেফট আম্বিলিকাল গ্রিপটা তোমার ব্যাক থাকবে এবং রাইটে গিয়ে নব লাইক স্ট্রাকচার। সেটাই যদি হয় তাহলে লিখো লেফট সাইডে লেফট অক্সিপিটাল অ্যান্টেরিয়র যদি হয় তাহলে পজিশন যদি হয় তাহলে লেফট আম্বিলিকাল ribs revealed, smooth, carved, resistant structure which is most probably back. Right umbilical ribs revealed, knob-like structure which is most probably limbs of the baby. ঠিক আছে, এরপরে এই তিনটা প্রসিডিউরই আমরা পেশেন্টের ফেসিং টুয়ার্ডস দ্য পেশেন্টস ফেসের দিকে মুখ করে করেছি। এখন আমি ফার্স্ট পেলভিক গ্রিপে ফেসটাকে উল্টা দিকে পায়ের দিকে চলে যাব, ফেসিং টুয়ার্ডস দ্য পেশেন্টস ফিট। তাহলে ফিটে দিয়ে ফার্স্ট ফান্ডাল গ্রিপসটা আমি ঠিক যেভাবে দেখেছিলাম anterior part of the palmar surface দিয়ে যখন দেখেছিলাম ঠিক একইভাবে আমি ফার্স্ট পেলভিক গ্রিপটা দিয়ে বোঝার চেষ্টা করব যে প্রেজেন্টিং পার্টটা কি। আমি ওটা ব্রিজ পেলে এটা ডেফিনেটলি হেড পাবো। তাহলে লিখো The fetal head is split into bits when given a clinical impression of engagement with some, maybe more. and this is the second pelvic rib. This technique may be uncomfortable for the patient. Finally, auscultation. Place the pinna sustain joints near your shoulder. This Second pelvic ribs, তাহলে ফার্স্ট পেলভিক ribsটা লিখো revealed, hard, globular, palatable structure. Hard, globular, palatable structure which is most probably head of the fetus. And second pelvic ribs আমরা দুটো জিনিস দেখি, একটা হচ্ছে confirmation of the presenting part and number 2 হচ্ছে engaged or not. So এইভাবে করে আবার পেশেন্টের মুখের দিকে ফেসিং টুয়ার্ডস দ্য পেশেন্টস ফেস আমরা এভাবে ফিক্স করে ধরবো, একবার হেডটা ফিল করব, তারপর আবার একটু নাড়িয়ে দেখবো যে পেশেন্টের হেডটা এঙ্গেজড কিনা। তাহলে বলবো প্রেজেন্টিং কনফার্মেশন অফ প্রেজেন্টিং পার্ট ইজ হেড and it is not engaged. ঠিক আছে, ফিটাল এরপর লাস্ট হচ্ছে অসকালটেশন। অসকালটেশনে দেখো সাধারণত আমি বলেছি লেফট অক্সিপিটাল পজিশনে, লেফট অক্সিপিটাল এন্টার পজিশনে দেখো দিস ইজ দ্য আম্বিলিকাস এন্ড এখানে হচ্ছে এন্টারসুপিরিয়র আইলিয়াস স্পাইন। তাহলে লেফট মিড স্পাইনো আম্বিলিকাল লাইনে এখানে আমরা সাধারণত পাবো। যদি তুমি এখানে না পাও তখন সেকেন্ড একবার রাইটে, এখানেও যদি না পাও তখন আরেকটু দূরে গিয়ে দেখবা এখানে যদি তোমার অক্সিপিটাল পোস্টেরিয়র হয় রাইট অর লেফট তখন একটু দূরে, কিন্তু বেশি পিছনের দিকে হলে আবার ফ্ল্যাঙ্কের দিকে চলে যায়, কখনো বোঝা যায় না। সো মেইনলি তুমি বুঝবা হলো লেফট স্পাইনো অ্যাম্বিলিকাল লাইনে, না পেলে করবা রাইট স্পাইনো অ্যাম্বিলিকাল লাইনে। ঠিক আছে, সো অসকালটেশনে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা কি লিখবো? ফিটাল হার্ট সাউন্ড ইজ 140 beats per minute। ঠিক আছে, সো এই এতটুকু জিনিস আমরা লিখবো এবং যখন আমরা কেস প্রেজেন্ট করব, দ্যাট ইজ আমি এক্সামিনেশন করব, তখন আমরা এটা বলবো। কিন্তু প্রেজেন্টেশনের সময় আমি যখন কেস প্রেজেন্ট করছি, মানে তোমাকে বলছে যে ডু দা পালপেট দা অ্যাবডোমেন, তখন তুমি এভাবে বলতে বলতে তুমি আগাবা। কিন্তু যখন তুমি কেস প্রেজেন্ট করছো তখন তুমি কি মুখে বলবা, হাউ টু সে দিস, কমপ্লিট এটা যা লিখেছি এখন পুরাটাই লিখতে হবে, কিন্তু মুখে বলবা লিখো a single fetus, there is a single fetus, longitudinal line, cephalic presentation, symphysis height is 36 centimeter, which corresponds with the gestational age. Abdominal girth is 95 centimeter, which is apparently average. Liquor seems to be adequate. ঠিক আছে,
এই কথাগুলাই মোটামুটি মুখে বলতে হবে। সো এরপরে তোমাদেরকে লিখতে হয় স্যালিয়েন্ট ফিচার। এটা আমার কাছে খুব কঠিন মনে হয়, এটা তোমরা লিখে নিও। আমি একটুখানি ট্রাই করেছি, এটা তোমরা দেখে নিও। জাস্ট এক লাইনে বলবা। প্রথম পার্টটুকু আমি তোমাদেরকে লিখে দিয়েছি। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা যা ছিল ওটাই পুরাটা বলবা, শুধু পজিটিভ ফাইন্ডিংস গুলো বলার চেষ্টা করবা। বাকি যতগুলো হিস্ট্রি আছে জাস্ট পজিটিভ ফাইন্ডিং বলবা, যদি না থাকে বলবা নো নাথিং সিগনিফিকেন্ট বলে বলে চলে আসবা। এক্সামিনেশনের পজিটিভ মানে মাইল্ডলি এনিমিক এটা বলবা, নন ইকটেরিক বলার দরকার নেই, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেটটা বলবা। এইভাবে বলে পাওয়ার অ্যাবডোমিনাল এক্সামিনেশনটা সুন্দর করে পুরাটা বলবা। সিঙ্গল ফিটাস লংজিটুডিনাল কেফালিক প্রেজেন্টেশন, ঠিক আছে? এটা তোমাদেরকে ওয়ার্কআউট থাকলো, এটা কমপ্লিট করবা পুরাটা। So, what is the diagnosis? So, diagnosis is, so মুখে বলবা যে from history and clinical examination, my diagnosis is, এখানে কোনো প্রভিশনাল কথাটা বলার দরকার নাই, কারণ প্রভিশনাল ডায়াগনোসিসটা সাধারণত আমরা গাইনিতে বলি। সো বলতে পারো my diagnosis is second gravida, 36 weeks, 4 days pregnancy with labor pain with history of previous one cesarean section. সো আমি লেবার পেইনটা আগে বলেছি, কারণ লেবার পেইনের প্রবলেমটা নিয়ে সে মেইনলি এসেছে, সেজন্য আমি এটা ইম্পর্টেন্ট কমপ্লেইন্টস বা প্রবলেমটা আগে বলবা, আনইম্পর্টেন্ট ব্যাপারগুলো আস্তে আস্তে পরের দিকে বলতে। ধরো জিডিএম থাকলে লাস্টে বলতাম, ঠিক আছে? আর কিছু কিছু হসপিটালে এভাবেও আমরা বলি সেকেন্ড গ্র্যাভিটা, প্যারাটা আলাদা করে অনেকে বলে, প্যারা 1+0, আর বাকিটা সেম 36 weeks 4-day pregnancy with labor pain with history of previous one cesarean section. তোমাদের কিন্তু হিস্ট্রিটা আপ টু ট্রিটমেন্ট লিখতে হবে, এটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছি। সেই জিনিসটা তোমরা ভুল করো, অনেক সময় হিস্ট্রিটা ডায়াগনোসিস পর্যন্ত লিখে শেষ করে ফেলো। সো এই পেশেন্টটা আসলে আমাদেরকে সবই অ্যান্টিনেটালের ক্ষেত্রে সব অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন গুলো ইউজুয়ালি দিয়ে দিবা। আর যদি তার প্রেশার থাকে তখন স্পেশাল ইনভেস্টিগেশন, যেমন সিরাম ক্রিয়েটিনিন, তারপরে প্লেটলেট কাউন্টটা আলাদা করে মেনশন করলা, বা তোমার এসজিপিটি, হ্যাঁ, তারপরে এটা বেডসাইড অ্যালবুমিন, ইউরিন অ্যালবুমিন, এই জিনিসগুলো আলাদা করে বললাম, ইউরিক অ্যাসিড। কিন্তু নরমালি কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং এন্ড আরএসটাপি, ব্লাড সুগার, HbS, VDRL, serum TSH, urine RMSCS, and ultrasound of the lower abdomen to see the pregnancy profile. এই কথাগুলো সবই তোমরা লিখবা। আর আজকে সে কি পাচ্ছে, what is the treatment today, আজকে কি পাচ্ছে, সে যেটা স্টার্ট হয়তো সে তখন খাচ্ছিল, ক্যালসিয়াম পাচ্ছে, আয়রন পাচ্ছে, আর তো তেমন কিছু পাবে না। এবং এই পেশেন্টের কি একটা ইমার্জেন্সি সেকশন হবে, তাই ডিসিশন প্রসেসটা আমি লিখেছি, এর তোমাদের দরকার নাই। মানে আমি বললাম তোমাদের কেসগুলোতে বেসিক্যালি এখন ধরো প্রম হলে সে একটা অ্যান্টিবায়োটিক পাবে, তারপর ধরো একটা প্রেসারের রোগী হলে জেস্টেশনাল হাইপারটেনশন হতে অ্যান্টি হাইপারটেনসিভ পাবে। এই জিনিসগুলো তোমরা অ্যাড করবা। এতটুকু পর্যন্তই তোমাদের হিস্ট্রি, এতটুকু পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। এখন তোমার প্রায় শেষ হয়ে আসছে, তোমরা সবাই বুঝতে পারছো কিনা আমি আসলে অতটা দেখতে পারিনি। তারপর লাস্টে 2-3টা কথা বলে শেষ করব। আবারও বলছি যে সব সময় হিস্ট্রি শুড বি ভেরি ইজি অ্যান্ড সিম্পলার ফর্ম। যে তুমি যখন প্রেজেন্ট করবা তোমার টিচার যেন তোমার প্রথম থেকে খুব সুন্দর করে বুঝতে পারে, ইংলিশ গুলা প্রোনাউন্সিয়েশন যেন ভালো হয়, এবং তখন তোমার ইমপ্রেশনটা খুব ভালো হয়ে যায়। এবং হিস্ট্রিটা তোমরা হয়তো অনেক কষ্ট করে হিস্ট্রি দিলা, তারপর দেখা গেল যে তোমার মানে অনেক বেশি সময় লেগে গিয়ে অন্য কোশ্চেনে টাচ করতে পারলে না, অথবা তোমার পরীক্ষা শুরু হলো কিন্তু পরের থেকে। সো মানে হিস্ট্রি ইমপ্রেশনটা ভালো হলে পরের দিকে তাড়াতাড়ি হয়, পরের পড়াটা অনেক ভালো থাকতে হবে। পরীক্ষার আগে আবারও বলবো, পরীক্ষার আগে যদি এমন হয় যে পরীক্ষার মানে 5th ইয়ার হয়ে গেলে তোমাদের একটা লেভেল হয়ে যাওয়া উচিত যে তোমরা হিস্ট্রি কমপ্লিটলি লিখতে পারো। পরীক্ষার আগে যদি মনে করে হিস্ট্রি মুখস্থ করব এবং পরে আমি পড়বো, পরীক্ষা দিব, তাহলে পাশের চান্স খুব কম। তখন তুমি শুধু মানে এক্সামিনেশন স্কুলা পড়বা, হিস্ট্রি নিয়ে কোনো চিন্তা করা যাবে না। সুতরাং বন্ধ, ক্লাস হচ্ছে না, হিস্ট্রি গুলাকে এখনই খুব তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলো।
আরেকটা হচ্ছে যে আগের দিন ওই যে বললাম পরীক্ষার আগে কোনো টেনশন রাখা যাবে না হিস্ট্রি নিয়ে, এবং তোমাদের ক্ষেত্রে হিস্ট্রি সবসময় কঠিন হবে, কারণ একটা রোগী 7 দিন আগে ভর্তি হয়েছে, অ্যান্টি হাইপারটেনসিভ পেয়েছে, এরপর তুমি পাচ্ছ। একটা পেশেন্ট 1 মাস ধরে ভর্তি, আইইউজিআর নিয়ে প্রম নিয়ে ভর্তি 1 মাস ধরে, সেই রোগীটা তুমি পাচ্ছ। সুতরাং তোমার হিস্ট্রি কিন্তু খুব হার্ড হবে। আমি খুব ইজি একটা হিস্ট্রি দিয়েছি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। সুতরাং যত বেশি হিস্ট্রি লিখবা তত বেশি হিস্ট্রি ব্যাপারে ক্লিয়ার কনসেপশন হবে। আর মুখস্থ, you have to memorize particulars of the patient properly, paragraphita and history of present illness. এতটুকু মুখস্থ করতে পারলে পরেরটুকু কিন্তু আর লাগে না, যদি তুমি প্রফর্মাটা একটু খেয়াল করে পড়ো। আর you have to answer each and every question in English. যদিও আমরা বাংলায় মানে টিচাররা তোমাকে বাংলায় কোশ্চেন করে, কখনোই বাংলায় অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? So it's a time to take many histories. তোমরা এখন অনেক হিস্ট্রি টেক করার চেষ্টা করবা। হিস্ট্রি will be full of asking questions. তুমি তোমার রেজিস্ট্রারকে, তোমার মেডিকেল অফিসারকে, তোমাদের কলিগসকে, তোমার ফ্রেন্ডসদেরকে বারবার কোশ্চেন করবা যে আচ্ছা এটা কিভাবে লিখবো, ওটা কিভাবে লিখবো। যত কোশ্চেন করবা, the more you want to know the question, the more your history will be enriched. So I think you will be a best history writer in future. So thank you very much আমাদের সাথে থাকার জন্য। Thank you very much. আপনার এই ভ্যালুয়েবল টাইমটা দেওয়ার জন্য। আর special thanks to AxisMedical School to giving me the opportunity. Thank you. Thank you, ma'am. Thank you, ma'am. Assalamu alaikum. So,